অনেকক্ষণ ধরেই বৃষ্টি পড়ছে। ঝমঝমে বৃষ্টির শব্দ শুনতে শুনতে নেশা লেগে যায়। রাত কটা বাজে তার ঠিক নেই। বাসু হালদারের ঘুম ভেঙে যাচ্ছে বারবার। একটা অস্বস্তি হচ্ছে কিরকম। দরজার বাইরে দুটো কুকুর এসে গুটি সুটি হয়ে শুয়ে কুই কুই শব্দ করছে। বাসু হালদার চেঁচিয়ে উঠল, এই এই যা যা যা। যদিও সে ভালো করেই জানে কুকুর দুটো এই সামান্য ধমক শুনে মোটেও যাবে না। আর এই বৃষ্টির মধ্যে যাবেই বা কোথায়। বাসু হালদার জানলা দিয়ে আকাশের দিকে তাকালো একবার। বৃষ্টি থামবার কোনো লক্ষণ নেই। আজ আর কেউ আসবে বলে মনে হয় না। বাসু হালদার আজ সন্ধ্যের মুখেই বাড়ি চলে যাবে ভেবেছিল। সেই সময়ই মুখিয়া ডোমটা এক ছিলিম গাঁজা সেজে এনে বলেছিল, একটু পেশাব করে দেবেন নাকি বড় বাবু? মুখিয়ার মুখে বড়বাবু ডাকটা বড় মধুর লাগে। এই দুনিয়ায় বাসু হালদারকে খাতির করে না কেউ, শুধু মুখিয়াই তাকে ওই নামে ডাকে। মুখিয়াটাও যেন কোথায় চলে গিয়েছে। এই সময় আর এক ছিলেন গাঁজা পেলে মন্দ হতো না। বাসু হালদার এই মফস্বল শহরের ঘাটবাবু। তার কাজ হচ্ছে কেউ মরা নিয়ে এলে ডাক্তারের সার্টিফিকেট আছে কিনা দেখে নেওয়া আর মিউনিসিপ্যালিটির 2টি টাকা ফি আদায় করা। একটা পা ল্যাংড়া, জীবনে আর কোনো চাকরি জুটত না। অনেক বছর আগে রসরাজ গুহ যখন এখানকার চেয়ারম্যান ছিলেন, তখন তিনি দয়া করে বাসুকে এই কাজটা জোগাড় করে দিয়েছিলেন। সেই থেকে বাসু হালদারকে সারা দিন রাত শ্মশান ঘরের ছোট্ট অফিস ঘরটাতেই পড়ে থাকতে হয়। একটা পেট চলে যায়। এরকম বৃষ্টি বাদলার দিনে বাসু হালদার বাড়ি চলে গেলে কোনো ক্ষতি ছিল না। কেউ এলেও তাকে বাড়ি থেকে ডেকে আনতো নিজের গরজে। কিন্তু মিউনিসিপ্যালিটির বর্তমান চেয়ারম্যান পঞ্চানন দাস সরকারের মায়ের এখন তখন অবস্থা, যে কোনো সময় টেসে যেতে পারে। ওরা বাড়ির মরাকে বাসি করে না। যদি এই মাঝরাত্রিরেও এসে হাজির হয়, আর তখন যদি বাসু হালদারকে না পায়। বাসু হালদার একটা বিড়ি ধরালো। চেয়ার টেবিলে বসে ঘুমলে দোষ নেই, কিন্তু ঘুম যে আসছে না। বৃষ্টির শব্দের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে কুকুরের ডাক। ইস, যদি মুখিয়াটাও থাকতো এ সময়। হঠাৎ অস্পষ্টভাবে মানুষজনের আওয়াজ শোনা গেল। বলহরি হরি বল এই হাঁক দিচ্ছে। তাহলে চেয়ারম্যান সাহেবের মা গত হয়েছেন। আহা, কি মাতৃভক্তি চেয়ারম্যান সাহেবের! এই বৃষ্টির মধ্যেও পোড়াতে আনতে ভোলেনি। চিতা জ্বলবে কি করে সে খেয়াল নেই। যাই হোক, ওরা বড় লোক, বেশ খরচ খরচা করবে মনে হয়। বাসু হালদারের কি আর কিছু জুটবে? বাসু হালদার ঘর থেকে বেরোবার আগেই কয়েকজন লোক একটা মরার খাটিয়া ঘাড়ে করে তার ঘর ছাড়িয়ে এগিয়ে গেল চুল্লির দিকে। বাসু হালদার বুঝল, এ তো চেয়ারম্যান সাহেবের মা নয়। তাহলে সঙ্গে অনেক লোক থাকতো, অনেক চেঁচামেচি, অনেক ধুমধাম। তাহলে আর ব্যস্ততা দেখিয়ে কি হবে? সে নিজের টেবিলে গ্যাঁট হয়ে বসে থাকবে। আসুক না, ওরাই আসুক। ঘাটবাবুর অফিসে আর কোনো কর্মচারী না থাকলেও সেই তো বড়বাবু। বেশ কিছু সময় কেটে গেল। ওরা কেউ এলো না, আর কোনো সাড়া শব্দও পাওয়া গেল না। কৌতূহলে বাসু হালদার বেরিয়ে এলো। বৃষ্টি অকস্মাৎ ধরে এসেছে। আকাশে গুঁড়ি গুঁড়ি করে পড়ছে, তবে
আর বেশিক্ষণ চলবে না বোঝা যায়। কয়েকজন লোক মরার খাটটা একপাশে নামিয়ে রেখে নিজেরাই কাঠ সাজাতে শুরু করেছে। বাসু হালদার কাছে এসে দাঁড়িয়ে বলল, এই কি ব্যাপার? লোকগুলো একটু চমকে উঠল। তাদের মধ্যে একজন এগিয়ে এসে বলল, একে এই ডমটম কাউকে দেখছি না, তাই আমরা নিজেরাই ব্যবস্থা করে নিচ্ছি। বাসু হালদার ভুরু কুঁচকে বলল, ব্যবস্থা করে নিচ্ছেন মানে? মরা রেজিস্ট্রি করতে হবে না? একে মরার রেজিস্ট্রি, সে আবার কি? বাহ, যে কোনো মরা এনেই আপনারা পুড়িয়ে ফেলবেন? এ কি বেয়ারিস কারবার নাকি? লোকটা এক মুহূর্ত চিন্তা করে বলল, আগে ঠিক আছে, তা রেজিস্ট্রি করে নিন। তা ক টাকা লাগবে? লোকটা জামার পকেট থেকে ফস করে দুখানা 10 টাকার নোট বার করে দিল। অন্য লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে আছে। বাসু হালদার সবার দিকে একবার চোখ বোলালো। না, কেউই তা চেনা নয়। এরকম ছোট শহরে এতগুলো অচেনা লোক। বাসু হালদার মুখ ঘুরিয়ে মরার খাটের দিকে তাকালো। একটি যুবতী মেয়ের মুখখানা শুধু দেখা যাচ্ছে। শরীরটা একটা মোটা কম্বল দিয়ে ঢাকা। শ্মশানের ঘাটবাবু দয়ামায়া থাকতে নেই। মরা দেখতে দেখতে চোখ পচে গেছে। বাসু হালদার জিজ্ঞাসা করল, তা কি হয়েছিল? আগে কলেরা, ওই হঠাৎ মাত্র কয়েক ঘন্টার মধ্যে। আহা হা হা হা। লোকটি খুব দুঃখের ভাব দেখিয়ে ফুঁপিয়ে উঠল। তারপর 10 টাকার নোট দুখানা এগিয়ে দিয়ে বলল, আগে এই নেন, এই বৃষ্টি ধরে এসেছে, এই চটপট কাজ শুরু করে ফেলি। বাসু হালদার বলল, ডোম না এলে আপনারা কি করবেন? চিতা সাজানো কি সহজ কথা? আগে ও আমরা ঠিক ব্যবস্থা করে ফেলবো। কই দেখি ডাক্তারের সার্টিফিকেট দেখি। যে লোকটি এগিয়ে এসে কথা বলছিল সে যেন একটু চমকে গেল। তারপর অন্যদের দিকে তাকিয়ে বলল, এই কিরে, এই ডাক্তারের সার্টিফিকেট খানা কার কাছে রাখলি? ও সেটা বোধহয় ফেলে এসেছি। ফেলে এসেছেন মানে? জানেন না শ্মশানে মরা নিয়ে এলে সার্টিফিকেট আনতে হয়? যান, এখনই নিয়ে আসুন। আগে এই বৃষ্টির মধ্যে আবার যেতে হবে? আর নিশ্চয়ই যেতে হবে। মানে বলছিলাম কি, আপনি 20টা টাকা রাখুন না। টাকার কথা পরে হবে, আগে সার্টিফিকেট দেখি। আর একজন পকেটে হাত দিয়ে বলল, ও এই সার্টিফিকেট আমার কাছেই রয়ে গেছে। লোকটা পকেট থেকে একটা কাগজ বার করে দিল। তাতে কিছু একটা লেখা ছিল। এখন জলে ভিজে একেবারে ঝাপসা হয়ে গেছে। এটা কি? এটা তো কিছুই পড়া যাচ্ছে না। আগে জলে ভিজে গেছে, কি করব বলুন? তা বললে তো চলবে না। রোগী কিসে মরলো সেটা তো খাতায় লিখতে হবে। আগে এই যে বললাম কলেরায়। আপনার মুখের কথা তো হবে না, ডাক্তারের লেখা চাই। লোকটি এবার এগিয়ে এসে বাসু হালদারের হাতে নোট দুখানা গুঁজে দিয়ে বলল, কেন আর ঝামেলা করবেন, খাতায় যা হোক একটা কিছু লিখে নিন না। ওসব চলবে না। বাসু হালদারের মানে লেগেছে। সেই ঘাটের বড়বাবু, তার একটা মাত্র পেট। সে টাকা পয়সার পরোয়া করে না, তাকে ঘুষ দিতে আসা। বাসু হালদার নিচু হয়ে মরার গা থেকে কম্বলখানা এক টানে তুলে ফেলল। মৃত যুবতীর বুক ও সারা শরীরে জমাট বাঁধা রক্ত। বুক পেট ফালা ফালা করে চেরা। কেউ যেন একটা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে কুপিয়ে কেটেছে।
দৃশ্যটা দেখে বাসু হালদার অদ্ভুত ধরনের ভয় পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার মনে হলো এবার ওরাও তাকে কুপিয়ে কুপিয়ে কাটবে। একটু অপেক্ষা করে বাসু হালদার দেখল কেউ তাকে মারছে না। তখন সে মুখ থেকে আস্তে আস্তে হাত সরালো, তাকিয়ে দেখল আর কেউ কোথাও নেই। লোকগুলো দৌড়ে পালিয়েছে। খুনের মরা নিয়ে এসেছিল লোকগুলো। বৃষ্টির রাতে গোপনে গোপনে পুড়িয়ে ফেলার চেষ্টায় ছিল। যদি চেয়ারম্যান সাহেবের মায়ের অসুখ না করত, তাহলে বাসু হালদার কিছুই জানতে পারত না। 10 টাকার নোট দুখানা পাশেই পড়ে আছে। সে দুটো যেন কাঁকড়া বিছে। ছুঁতেও ভয় করল বাসু হালদারের। তাড়াতাড়ি সে মৃতদেহটির উপর কম্বলটা টেনে দিল আবার। এরপরে বাসু হালদারের ইচ্ছে হলো দৌড়ে পালাতে। এক ছুটে যদি সমস্ত চেনা লোকের জগৎ থেকে দূরে পালিয়ে যাওয়া যেত, কিন্তু এই বৃষ্টি কাদার মধ্যে খোঁড়া পায়ে সে কত দূর বা দৌড়বে? পালাবেই বা কোথায়? তাছাড়া পালাবেই বা কেন? সে তো কোনো দোষ করেনি। আর মুখিয়াটাও যদি এই সময় থাকতো। এখন বাসু হালদারের কর্তব্য হচ্ছে পুলিশে খবর দেওয়া। খুনের মরা কারা এসে ফেলে রেখে গেছে শ্মশানে, পুলিশই এখন এর দায়িত্ব নিক। কিন্তু থানা এখান থেকে প্রায় 3 মাইল দূরে। এই দুর্যোগের রাতে 3 মাইল রাস্তা সে যাবে কি করে? এখান থেকে 8 মাইল হেঁটে গেলে কেষ্টপুরের মোড় থেকে রিক্সা পাওয়া যায়। তবে এত রাত্রে সেখানে কোনো রিক্সাওয়ালা বসে থাকবে না। কি যে করা যায়? ভয় ও ভাবনায় বাসু হালদার ঠক ঠক করে কাঁপতে লাগলো। বাসু হালদারের ঘোর ভাঙল একটা কুকুরের কুঁই কুঁই শব্দে। কুকুরটি মৃতদেহটির কাছে এসে গন্ধ শুঁকছে। বাসু হালদার আবার ধাতস্থ হয়ে কুকুরটাকে তাড়া দিল। এই এই হুস হুস হুস। কুকুরটা যদি আবার মরাটাকে টেনে নিয়ে যায়, তাহলেই কেলেঙ্কারি। কুকুরটাকে একটা চেলা কাঠ তুলে ছুঁড়ে মারতে, তবে সেটা একটু দূরে গেল। শ্মশানে বাসু হালদার বহু রাত একা কাটিয়েছে, কিন্তু কোনো দিন তার এমন ভয় হয়নি। মৃতদেহটির দিকে আর একবার তাকালো। শুধু মুখখানা দেখে কিছুই বোঝা যায় না। ফুটফুটে একটি যুবতীর মুখ, যেন একবার ডাকলে এখনই জেগে উঠবে। এখন তো এই মরা ফেলে পুলিশ ডাকতে যাওয়ার আর প্রশ্নই ওঠে না। কুকুরে যদি মরা টেনে নিয়ে যায়, তাহলে আবার সে কোন ফ্যাসাদে পড়বে কে জানে। যে লোকগুলো মৃতদেহটি এনেছিল তারা সবাই অচেনা। বাসু হালদার পুলিশকে তাদের হদিশ কিছুই দিতে পারবে না। অন্য কোনো জায়গা থেকে তারা এই খুনের মরা নিয়ে এসেছে। বাসু হালদার আর দাঁড়াতে পারছে না। আস্তে আস্তে বসে পড়ল মরাটার খাটিয়ার পাশে। আবার ঝুপঝুপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। ইস, ভিজে যাচ্ছে মেয়েটা, ঠিক যেন একটা জ্যান্ত মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর বৃষ্টিতে ভিজে যাচ্ছে তার মুখ। নিজের অজ্ঞাতেই বাসু হালদার হাতটা বাড়িয়ে মেয়েটির মুখ থেকে জল মুছে দিতে গেল। ফর্সা সরল মুখখানা। এরকম কোনো সুন্দরী যুবতীর এত কাছাকাছি কখনো আসেনি বাসু হালদার। যদি জীবিত থাকতো মেয়েটি, তাহলে তার গালে এরকম হাত দিলে সে রেগে চেঁচিয়ে উঠত না? আহা, সত্যি যদি তাই হয়, বাসু হালদারের ওপর রাগ করার জন্যেই মেয়েটি যদি বেঁচে ওঠে, সে যত ইচ্ছে রাগ করুক, তবু বেঁচে উঠুক।
এরকম একটা সুন্দর মেয়েকে কোনো পাষণ্ড খুন করল? বাসু হালদার মেয়েটির গালে আবার হাত রাখল। কি নরম স্পর্শ! কতক্ষণ আগে মারা গেছে কে জানে। এত বৃষ্টিতে ভিজেছে, তবু তার গাটা তো সেরকম ঠান্ডা নয়, যেন বেঁচে আছে। বাসু হালদার মেয়েটির গালে একটা টোকা মেরে বলল, আরে জেগে ওঠো, অনেকক্ষণ তো ঘুমোলে। নিজেই হাসলো বাসু হালদার। এ কখনো হয়? মেয়েটির শরীরে অন্তত 15-20টা ছোড়ার আঘাত। শুধু একে খুন করেনি, কেউ যেন প্রতিহিংসা নেবার জন্যে এর সুন্দর শরীরটা ফালা ফালা করে কেটেছে। কিছুক্ষণ খাটিয়ার পাশে বসে থেকে বাসু হালদার মেয়েটিকে ভালোবেসে ফেলল। তার নিঃসঙ্গ জীবনে এই যেন একমাত্র নারী, যার গালে হাত দিলেও কোনো প্রতিবাদ করে না। চুমু খেলে, একে একটা চুমু খেলে কি রাগ করবে? এই চিন্তায় বাসু হালদার এমনই উতলা হয়ে উঠল যে নিজেকে আর সামলাতে পারল না। সে মুখটা এগিয়ে এনে মেয়েটির ঠান্ডা রক্তহীন ঠোঁটে নিজের ঠোঁট রাখল। আর ঠিক তখনই মৃত মেয়েটি ফিস ফিস করে বলে উঠল, অঞ্জলি সরকার, সোনামারি গ্রামের রতন নাগ আমাকে খুন করেছে, তুমি একটু দেখো। ছিটকে খানিকটা দূরে পড়ে গিয়ে বাসু হালদার গো গো শব্দ করতে লাগলো। অজ্ঞান হয়ে গেল অবিলম্বে। পরের দিন বাসু হালদারের জ্ঞান ফিরেছিল দুপুরবেলা। সে অনবরত চিৎকার করছিল, রতন নাগ, রতন নাগ, সোনাবাড়ি রতন নাগ, রতন নাগ, রতন নাগ, রতন নাগ। পুলিশ রতন নাগকে গ্রেপ্তার করে তাকে দিয়ে স্বীকারোক্তি আদায় করাবার পর বাসু হালদার সম্পূর্ণ সুস্থ হয়। মুর্শিদাবাদ জেলার চেংড়িপোতা নামে একটা ছোট্ট গ্রাম আছে। সেই গ্রামে 7-8টির বেশি পাকা বাড়ি নেই, স্কুল নেই, পোস্ট অফিস নেই। শুধু প্রতি শনিবার একটা হাট বসে। অনেক দূর দূর থেকে মানুষ আসে, অধিকাংশই গরিব, হিন্দু, মুসলমান। কিছুই দেখার নেই সেই গ্রামে। শুধু যেখানে হাট হয় তার মাঝখানে সাদা পাথরে তৈরি একটা মানুষের মূর্তি বসানো আছে। মূর্তিটা বেশ পুরানো, একজন বুড়ো মতন বাঙালি ভদ্রলোকের মূর্তি, চোগা চাপকান পরা, মুখখানা দুঃখী। মূর্তিটার পায়ের কাছে ইংরেজিতে কিছু লেখা ছিল, এখন এত অস্পষ্ট যে বোঝাই যায় না। হাটে যে সমস্ত মানুষ আসে তারা কেউ জানে না মূর্তিটা কার। পুরনো দিনের কথা আমরা বড্ড তাড়াতাড়ি ভুলে যাই। গ্রামের যেসব ছেলেরা চায়ের দোকানে কিংবা নদীর ধারে আড্ডা মারে, তাদের জিজ্ঞাসা করলেও বিশেষ কিছু বলতে পারে না। দু একজন ঠোঁট উল্টে বলে, শুনেছি লোকটা নাকি উকিল ছিল। গ্রামের খুব বুড়ো কয়েকজন জানে এই মূর্তির ইতিহাস। আমি একসময় মুর্শিদাবাদ জেলার গ্রামে পায়ে হেঁটে ঘুরেছিলাম। চিংড়িপোতা গ্রামের মধ্যে ঘুরতে ঘুরতে হঠাৎ খুব বৃষ্টি আসায় আমি দৌড়তে দৌড়তে গিয়ে একটা পাকা বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। সেই বাড়ির মালিক আব্দুল রব আমাকে খুব খাতির যত্ন করেছিলেন, চমৎকার চমৎকার খাবার খাইয়েছিলেন। সে রাতে আমাকে আর আসতে দেননি, তার বদলে অনেক গল্প শুনিয়েছিলেন। সেইখানেই আমি বেনি মাধব লস্করের গল্প শুনি। সে অনেক দিন আগেকার কথা, তখন আমরা জন্মাইনি।
আমাদের বাবারাও জন্মাননি। আমাদের ঠাকুর দাদা দাদুরা তখন খুব ছেলে মানুষ। সে সময় আমাদের দেশে পুরোপুরি ইংরেজ রাজত্ব। আমরা তখন পরাধীন জাতি। রাস্তায় মাঠে সাহেবদের দেখলে এদেশের মানুষ ভয়ে দূরে সরে যায়। আদালত বিচারালয়ে বেশিরভাগ হাকিম আর বিচারকও ছিলেন সাহেব। মুর্শিদাবাদের একটা মহকুমা শহরের আদালতে একজন সামান্য মোক্তার ছিলেন এই বেনি মাধব লস্কর। তখনকার দিনে ছোট উকিলকে বলা হতো মোক্তার। লোকে বলতো বাংলা জানা উকিল, কেননা আদালতে উকিল ম্যাজিস্ট্রেট সবাইকে তো তখন ইংরেজিতে কথা বলতে হতো। মোক্তাররা বাংলা ইংরেজি মিলিয়ে কোনো রকমে কাজ চালিয়ে নিত। মোক্তার কথাটা আরবি শব্দ, ইংরেজিতে বলা হতো মুক্তিয়ার। যাই হোক, সেই আদালতে 2-3 জন উকিল মোক্তার ছিল। তাদের মধ্যে বরদা রায় আর মোহন মোল্লার কাছেই বেশি মক্কেল আসতো। বুড়ো বেনি মাধব লস্করের ভাগ্য ছিল খুবই খারাপ। সে একটু তোতলা ছিল বলে সে যখন উত্তেজিত হয়ে কিছু বলতে যেত তখন সবাই হেসে ফেলত। তাই মক্কেলরা কেউ তার কাছে সহজে আসে না। আদালতের সামনে একটা বটতলায় সে হ্যাংলার মতন বসে থাকে, আর লোকজন দেখলেই বলে ওঠে, এই যে এই যে এখানে আসুন, আলো মুক্তার, আলো মুক্তার। নেহাত গরিব লোক ছাড়া বিশেষ কেউ আসে না তার কাছে। খুব কম পয়সা দিয়ে কাজ সারে। সারাদিনে বেনি মাধব লস্করের 8 আনা বা 1 টাকার বেশি রোজগার হয় না। বেনি মাধবের মুখে কেউ কখনো হাসি দেখেনি, সবসময় গোমড়া মুখ। সেটা তার রোজগার কম হয় বলে নয়, তার খুব মাথা ধরার অসুখ। সবসময় তার ভীষণ মাথা ধরে থাকে। তখন তো আর এত রকম মাথা ধরার ঔষধ বেরোয়নি যে টপ করে 2টো বড়ি খেয়ে নিলেই সেরে যাবে। নানা রকম কবরেজি হাকিমি ওষুধ খেয়েও তার কিছুই হয়নি। মাঝে মাঝে তার যন্ত্রণা এত বাড়ে যে সে 2 হাত দিয়ে মাথাটা চেপে ধরে ছটফট করে। কিন্তু এই বেনি মাধব লস্কর একদিন সবার কাছে দারুণ কৌতূহলের বিষয় হয়ে দাঁড়ালো। ব্যাপারটা শুরু হলো এইভাবে। একদিন আদালতের টিফিনের সময় বেনি মাধব লস্কর বাইরের সেই বটতলায় বসে আছে মক্কেলের আশায়। মাথার ব্যথাটা খুব বেড়েছে, 2 হাত দিয়ে চেপে ধরে আছে মাথা। এই সময় একজন জোয়ান চেহারার মুসলমান তার সামনে এসে দাঁড়ালো। বলল, কর্তা, আমার একটা গরু চুরির মামলা আছে। কি 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 মামলা? বসো এখানে, বসো এখানে, আলো করে বলো দেখি। আমার ও দুধলা গায়ে মুগলিকে পাচ্ছি না 2 দিন ধরে। ও তাহের আলী সেটাকে চুরি করেছে, নিজের গোয়ালে ঢুকিয়ে রেখেছে। গ্রামের আর 5 জনও দেখেছে। বেনি মাধব খাতা পেন্সিল বার করে কিছু লিখতে যাচ্ছিলেন। হঠাৎ লোকটা চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তার মাথার মধ্যে যেন চিড়িক করে উঠল। মুখখানা শুকিয়ে গেল। ভয় পেয়ে বলল, না 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 বাবু, আমি তোমার মামলা নিতে পারবো না, পারবো না। কেন? আগে টাকা দিতে হবে, তাই এই তো এনেছি টাকা। লোকটা তার কোমর থেকে একটা রূপোর টাকা বার করলো। বেনি মাধব সেটা ছুঁয়েও দেখল না। জিজ্ঞাসা করলো, তো 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 ওমার নাম কি? অজ্জবালি? অজ্ঞ, হ্যাঁ। তো 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 ওমার আয়ের নাম কি? অলাস ধুবি? অজ্ঞ, হ্যাঁ।
আমি বাবু তো তো তো- 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 তোমার মামলা নিতে পারবো না। তুমি বাড়ি যাও, বাড়ি যাও। তোমার মামলা আমি নিতে পারবো না। কেন বাড়ি যাবো কেন? অন্য উকিল মুক্তার নেই? ভীমরতি ধরেছে বুড়োর। আমার গরু চুরি গেছে, আমি তার জন্যই মামলা করতে পারবো না। হ্যাঁ, আলো চাও তো আড়ি যাও। লোকটা কি বুঝলো কে জানে, আর কথা বাড়ালো না। পেছন ফিরে হন হন করে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে চলে গেল। আশপাশে দু একজন উকিল মুক্তার ব্যাপারটা লক্ষ্য করেছিল। তারা সবাই অবাক। বেনি মাধবের এমনিতেই মক্কেল জোটে না, আর চকচকে রূপোর টাকা দেখেও সে মক্কেল ফিরিয়ে দিল। মোহন মোল্লা এসে জিজ্ঞাসা করল, আরে কি হে বেনি মাধব বাবু, লোকটাকে একেবারে তাড়িয়ে দিলে যে, ব্যাপারটা কি? ওটা ভালো না, ভালো না। ও, তা আগে থেকে চিনতে নাকি লোকটাকে? না 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 না। তাহলে আরে গরু চুরির মামলা নিয়ে এসেছে। হ্যাঁ, লোকটা ভালো কি খারাপ তা দেখার দরকার কি? না 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 হে মোল্লা সাহেব, এই একটা অদ্ভুত ব্যাপার হলো, এই লোকটাকে আগে থেকে চিনতাম না। কে যেন আমার মধ্যে বলল ওই লোকটা পলাশ ধুবির অজ্জব আলী, ওর মামলা নিও না। বটে, এই যে তার কথা। শুধু তাই নয়, এই লোকটার মুখের দিকে তাকিয়ে আমি আর একটা জিনিস দেখলাম। এই একখানে যেন ছবি ফুটে উঠলো। দেখলাম এই অজ্জব আলী এই একখানা অস্ত্র দাঁড়িয়ে এই একটা 17-18 বছর বয়সের ছোকরার ঘাড়ে কোপ মারছে। মারতে মারতে তাকে এরেই ফেললো। এই লোকটা খুনি, এই লোকটা খুনি। আরে আজকাল কি আপিং টাপিং ধরেছো নাকি, না গাঁজা টাজা খাচ্ছ? না 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 না, বিশ্বাস করো, সত্যি দেখলাম, সত্যি দেখলাম। মোহন মোল্লা হাসতে হাসতে সবার কাছে এই গল্প করলো। সবাই ভাবলো বুড়োর এবার মাথা খারাপ হয়েছে, জেগে জেগে স্বপ্ন দেখে। গল্পটা ছড়িয়ে পড়লো অনেকের মধ্যে। এখন বেনি মাধবকে দেখলেই লোকে হাসে, কিন্তু 2-3 দিন বাদে সত্যি সত্যি পলাশ ধুবির রজ্জব আলী মানুষ খুনের দায়ে ধরা পড়ল পুলিশের হাতে। সে তার প্রতিবেশীর 17-18 বছরের ছেলেকে মেরে কচুরিপানার তলায় লুকিয়ে রেখেছিল। লোকে একটু অবাক হলো। কেউ কেউ ভাবলো ওই খুনের সময় নিশ্চয়ই বেনি মাধব কোনো ক্রমে দেখে ফেলেছিল। সেই কথাটাই সে বলেছে অন্যভাবে। এর দিন দশেক বাদে বেনি মাধব আরেকটা আশ্চর্য কাজ করে ফেলল। সেদিন আদালতে একটা বড় মামলা চলছিল। অনেকেই সেটা দেখতে এসেছে। শশধর কুণ্ডু বলে একটা লোক একসঙ্গে 3 জনকে খুন করেছে। আজ সেই শশধর কুণ্ডুর বিচারের শেষ দিন, নির্ঘাত তার ফাঁসি হবে। অন্য অনেকের সঙ্গে বেনি মাধবও শুনছিল এক কোণে বসে। হাতে তার কোনো কাজ নেই, মাথার যন্ত্রণাটা তার আজকে আবার বেড়েছে। 2 হাত দিয়ে শক্ত করে মাথা চেপে ধরে রেখেছে। হঠাৎ সে চেঁচিয়ে উঠল, অসদর কুণ্ডু নির্দোষ, অসদর কুণ্ডু নির্দোষ। সবাই চমকে উঠল। আদালত চলার সময় এই রকম ভাবে চেঁচিয়ে ওঠা বেআইনি। হাকিম হচ্ছেন চার্লস উইলবারফোরাস। ছোকরা বয়স, ভীষণ রাগী। তিনি বললেন, সাইলেন্স, সাইলেন্স। অসদর কুণ্ডু নির্দোষ। ও হুজুর, ওকে ফাঁসি দেবেন না, ফাঁসি দেবেন না হুজুর। সাইলেন্স, এই বক্তিয়ারকে নিকাল দেও।
বেনি মাধব উঠে দাঁড়িয়ে বলল, ইয়োর অনার, আমাকে একদিন আইন দিন। আমি জানি ও খুন করেনি। অসুদার কুন্ডু নট গিলটি, ইয়োর অনার। অসুদার কুন্ডু নট গিলটি। তারপর সে দৌড়ে আসামির কাছে এসে বলল, তুমি তুমি আর একদিন সময় চাও, আমি তোমাকে বাঁচিয়ে দেবো। খুন করেছে পুলিন সরকার। পুলিন সরকার কি ঠিক কিনা বলুন? ঠিক কিনা? খুব হই হই হয়েছিল সেদিন। বেনি মাধব বলেছিল, শশধর কুণ্ডুর বন্ধু পুলিন সরকার খুন করে বন্ধুর ঘাড়ে দোষ চাপিয়েছে। পুলিন সরকারের বাড়ির উঠোনে গাঁদা ফুল গাছতলায় মাটি খুললে রক্তমাখা ছুরি আর গয়না পাওয়া যাবে। সব মিলে গেল। সেই মামলায় খুব নাম ছড়িয়ে গেল বেনি মাধবের। সবার মুখে মুখে তার কথা। বরদা রায় আর মোহন মোল্লার খুব হিংসে হলো। লোকেরা এখন মামলার জন্য বেনি মাধব লস্করের কাছে আসে। কিন্তু বেনি মাধব সব মামলা নেয় না। আসামির মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে অনেকক্ষণ। দু হাতে নিজের মাথা চেপে ধরে, এদিক ওদিক ঝাঁকায়। তারপর এক সময় বলে, না 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 বাবু, তোমার মামলা আমি নিতে পারবো না। তুমি অন্য রাস্তা দেখো, অন্য রাস্তা দেখো। কিংবা কাউকে আবার বলে, ওমার মামলা আমি নেব, কোনো হাকিমের সাধ্য নেই তোমাকে শাস্তি দেয়। সত্যি সত্যি তার কথা মিলে যায়। যে মামলা সে নেয় না সেটা নির্ঘাত হার হয়। সে যে কটা মামলা নেয় প্রত্যেকটা জিতিয়ে দেয়। তার নাম রটে গেল হারা মামলার ধন্বন্তরী। সে নিজেও বাড়ির সামনে একটা সাইনবোর্ড ঝুলিয়ে দিল এই রকম, হারা মামলার ধন্বন্তরী, পছন্দ মতন হারা মামলা লইয়া থাকি, সাফল্যের গ্যারান্টি 100%, ফিস 4 টাকা প্রতিদিন, দর দস্তুর নাই। পরপর কয়েকটা মামলা প্রায় অলৌকিকভাবে জিতে যাওয়ার ফলে বেনি মাধবের নামে সম্ভব অসম্ভব অনেক রকম গল্প উঠতে লাগলো। বেনি মাধবের রোজগার অনেক বেড়ে গেলেও তার এই সৌভাগ্য বেশি দিন যে থাকবে না তাও বোঝা যায়। তার মাথার মধ্যে সবসময় এখন অসম্ভব যন্ত্রণা। প্রতিটা মামলার পর সে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। তার আয়ু আর বেশি দিন নেই। এর মধ্যেই স্থানীয় জমিদার নন্দরায়ের ছেলে মধু একটা মামলায় জড়িয়ে পড়ল। প্রজাদের সঙ্গে ঝগড়া বিবাদের সময় হঠাৎ গুলি চলে, 4 জন গরিব প্রজা মারা যায়। জমিদারের ছেলে মধুরাই গুলি চালিয়েছে, কিন্তু জমিদার বলছেন গন্ডগোলের সময় মধু তল্লাটেই ছিল না, সে ছিল বহরমপুরে। তার অনেক সাক্ষ্য প্রমাণ আছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট খুব কড়া, তিনি মধুরায়ের নামে সমন জারি করেছেন। এইসব মামলায় বড় বড় উকিল ব্যারিস্টার লাগে, কিন্তু জমিদার মশাই বেনি মাধব লস্করকে ডাকবার জন্য পালকি পাঠিয়ে দিলেন। বেনি মাধব তখন খুবই অসুস্থ, তবু জমিদারের ডাক এলে না গিয়ে উপায় নেই। পালকিতে যখন উঠতে যাচ্ছে তখন একজন বৃদ্ধ চাষি হাউমাউ করে কেঁদে এসে বলল, বাবু, তুমি মামলা নিওনি বাবু, দুশ্মনটা আমার ছেলেকে মেরেছে, তুমি মামলা নিওনি বাবু। আমি আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের পক্ষে যাওয়ার ক্ষমতা আমার নেই। তাহলে আমি মরে যাব, মরে যাব। জমিদার মশাই বেনি মাধবকে খাতির করে বসালেন।
রূপোর গড়গড়ার নল তার হাতে তুলে দিয়ে বললেন, আর চিংড়ি পোতা গাঁয়ের 50 বিঘে জমি আমি তোমার নামে লিখে দেবো। শেষ বয়সে তুমি নিশ্চিন্ত হয়ে খেতে পারবে। আগে হুজুর, আমায় কি করতে হবে? শোনো, কতগুলো গুন্ডা শ্রেণীর লোক আমার পাইক ওয়ারকান্দাসদের আক্রমণ করে। আমার পাইকরা আত্মরক্ষার জন্য গুলি চালায়। তা সে মামলা আমি পরে চালাবো, কিন্তু বেটারা আমার ছেলে মধুর নামে সমন জারি করিয়েছে। আর মধু তখন ছিল বহরমপুরে। তা সেখানকার 14 জন লোক, তার মধ্যে 2 জন মাস্টার, উকিল, একজন পুলিশও আছে। তারা হলফ করে এর সাক্ষী দেবে। মধুর কোনো হাত নেই এর মধ্যে, তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তাহলে তো হুজুর এ কোনো ভালো উকিলই মামলা জিতিয়ে দেবে। আমার মতন সামান্য মুক্তারকে ডেকেছেন। তোমার সুনাম আছে যে তুমি জেসে মামলা নাও না। তুমি এ মামলা নিলে কেউ তার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সাহস পাবে না। অন্য উকিলরাও তোমাকে ভয় পাবে। কিন্তু হুজুর, আসামিকে না 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 দেখে আমি তো কিছু করতে পারি না। কি বললেন? আসামি? আসামি বলছো কাকে? আমার একমাত্র ছেলে, সে আসামি? তাকে দেখার তো দরকার নেই, আমি নিজেই তো সব বলছি তোমাকে। আকে না দেখলে আমি কিছু প্রমাণ করতে পারবো না হুজুর। এ ক্ষমতা আমার নেই। তখন জমিদারের ছেলেকে ডেকে আনা হলো। তাকে দেখেই বেণীমাধব নিজের মাথাটা শক্ত করে চেপে ধরল। তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। বেণীমাধব অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। ব্যস্ত হয়ে উঠে জমিদারের লোকজন তাড়াতাড়ি জল এনে তার মাথায় ঢালল। একজন স্মেলিং সল্টের শিশি ধরল নাকের কাছে। বেণীমাধব আস্তে আস্তে উঠে বসল। তার 2 চোখ দিয়ে জল গড়াচ্ছে। হাত জোর করে বলল, হুজুর, হুজুর আমাকে মাফ করেন। এই আমলা আমাকে নিতে বলবেন না হুজুর। কেন? আমার ক্ষমতা নেই হুজুর, আমি পারবো না। তোমাকে আমি 500 টাকা দেবো, 50 বিঘে জমি দেবো। আমি পারবো না হুজুর। ঠিক আছে, 1000 টাকা দেবো আমি। হুজুর, আমাকে ছেড়ে দিন হুজুর। দেখো মুক্তার, এ মামলা তোমাকে নিতে হবে, না হলে তোমার ঘর বাড়ি আমি জ্বালিয়ে দেব। তোমাকে আমি শেষ করে দেব মুক্তার। জমিদার এমন ভয় দেখাতে লাগলেন যে রাজি না হয়ে উপায় রইল না বেণীমাধবের। একতাড়া মোহর হাতে নিয়ে বিমর্ষ মুখে বাড়ি ফিরে এলো। সেদিন রাত্রিরে একটা সাংঘাতিক কাণ্ড হলো। ঘুমের মধ্যে বিছানায় ছটফট করতে লাগলো বেণীমাধব। একবার এপাশ আবার ওপাশ। কেউ যেন তাকে ধরতে চেষ্টা করছে, আর বেণীমাধব পালাতে চাইছে। বেণীমাধব সেই অবস্থায় চেঁচিয়ে বলতে লাগলো, ছেড়ে দে, ছেড়ে দে, ভুল করেছি, আর করবো না, আর করবো না, ছেড়ে দে, ছেড়ে দে। ছেলে মেয়ে বউ বেণীমাধবের বিছানা ঘিরে দাঁড়িয়েছে। বেণীমাধব কোনো রকমে উঠে বসে ছেলেকে বলল, শিগগিরই কাগজ কলম আন, কাগজ কলম। ছেলে কাগজ আর খাগের কলম এনে দিল। বেণীমাধব তৎক্ষণাৎ জমিদারকে চিঠি লিখল যে সে তার ছেলের মামলা নিতে পারবে না,
তার শরীর ভীষণ অসুস্থ, সে আর কোনো দিনই আদালতে যাবে না। চিঠি লিখে বেনি মাধব ছেলেকে বলল, ওর হতে না হতেই এ চিঠি আর মোহরের থলি নিয়ে গিয়ে জমিদারকে দিয়ে আসবি, বুঝলি, দিয়ে আসবি, নইলে আমি আর প্রাণে বাঁচব না। সকালবেলা এক ছেলে চলে গেল জমিদার বাড়ি, আর এক ছেলে আদালতে গিয়ে খবর দিল বেনি মাধব মোক্তারি পেশা ছেড়ে দিচ্ছে। আজ থেকে সে গ্রামের বাড়িতে গিয়ে থাকবে, ধর্মকর্ম করবে। এরপর আবার অন্যরকম একটা ঘটনা শুরু হলো। সেদিন সন্ধ্যাবেলা চার্লস উইলবারফোরাস এর পেয়াদা এসে খবর দিল যে হাকিম সাহেব বেনি মাধবকে ডেকে পাঠিয়েছেন। হাকিমের ডাক জমিদারের ডাকের চেয়েও বড়। বেনি মাধবের তখন জ্বরে গা পুড়ে যাচ্ছে। সেই অবস্থাতেই পালকি ভাড়া করে যেতে হলো। হাকিম সাহেবের বাংলোটি সুন্দরভাবে সাজানো গোছানো। সবাই জানে তিনি খুব কড়া মেজাজের মানুষ, কিন্তু বেনি মাধবের সঙ্গে সহজভাবেই কথা বলতে লাগলেন। হাকিম বেশ বাংলা শিখেছেন। তিনি বললেন, মুখতিয়ার, তুমি কাজ ছাড়িয়া দিতেছ কেন? হুজুর, আমি আর বেশি দিন বাঁচব না হুজুর। এই গ্রামের বাড়িতে গিয়ে এই শেষ জীবনটা কাটাতে চাই। কি করিয়া বুঝিলে যে তুমি আর বাঁচিবে না? সে আমি বুঝে গেছি হুজুর, আমি অরে ভুগছি। হাকিম সাহেব নিজে উঠে এসে বেনি মাধবের কপালে হাত দিয়ে জ্বর দেখলেন। তারপর দেরাজ থেকে কয়েকটা ওষুধ বার করে বললেন, এই ওষুধ গুলা খাইয়া নাও। 3 ঘন্টা পর পর খেয়ে নিলে দেখবে তোমার জ্বর সেরে গেছে। আর সেরে গেল আমি আর আসবো না হুজুর। মুখতিয়ার, এ কথা কি সত্যি যে তুমি মানুষের মুখ দেখলেই বুঝতে পারো যে সে দোষী না নির্দোষ? বেনি মাধব চুপ করে রইল। সাহেব আবার বললেন, আমার ফেসকা আমাকে এক কথা বলিয়াছে, আর অনেক কথা বলিয়াছে। সমস্ত জেলার লোকে এই কথা বিশ্বাস করে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পর্যন্ত ও চিঠি লিখে আমার কাছে জানতে চেয়েছে। হুজুর, আমি সামান্য লোক হুজুর। আমি লক্ষ্য করিয়াছি যে কাঁচা মামলা তুমি নাও, ঠিক ঠিক জিতিয়া যাও। এর রহস্যটা কি? সব খুলিয়া বলো, তোমার কোনো ভয় নাই। হুজুর, সব বিশ্বাস করবেন কিনা জানি না। ও অনেকদিন ধরে আমার মাথার মধ্যে খুব যন্ত্রণা হয়। ইদানিং কোনো মক্কেলের দিকে তাকালেই যন্ত্রণাটা বাড়ে। এক সময় মাথার মধ্যে সিঁড়ি করে ওঠে, আর কে যেন ফিস ফিস করে বলে দেয় সেই লোকটি ওসি নির্দোষ। How interesting! এর ব্যাখ্যা কি আছে? আমি জানি না হুজুর, তবে আমার মনে হয় মৃত মানুষেরা আমার সঙ্গে কথা বলে,
মানুষ যখন কাউকে খুন করে এই তখন সেই মৃত লোকটির আত্মার একটা অংশ ওই হত্যাকারীর মধ্যে ঢুকে যায়। এই আত্মার অংশটুকুই ওই হত্যাকারীকে আজীবন শাস্তি দেয়। তার চোখের মধ্যে ওই আত্মাটি আমাকে বলে দেয় এই আসামি। আর যখন কোনো নির্দোষ লোককে দেখি এই তখনও এই নিহত ব্যক্তিটি আমার চোখের সামনে এসে বলে দেয় এ নয়, এ নয়। আসল লোককে দেখিয়ে দিচ্ছি। আপনার সেই অসদার কুণ্ডুর এসটা মনে আছে হুজুর? আপনি তাকে এই ফাঁসি দিতে যাচ্ছিলেন। যে 3 জন খুন হয়েছিল তার মধ্যে একটা বাচ্চা মেয়েও ছিল। তো আমি হঠাৎ দেখলাম সেই বাচ্চা মেয়েটি আমার ওকে সামনে এসে বলছে এ নয়, এ নয়, তুমি বলে দাও না এ নয়। আমি আমি আসল লোককে দেখিয়ে দিচ্ছি। তখনই আমি সব দেখতে পেলাম। তখন চেঁচিয়ে না উঠে আমার উপায় ছিল না হুজুর। ফ্যান্টাস্টিক! ই কখনো হতে পারে? বিশ্বাস করা না করা আপনার ইচ্ছে হুজুর, কিন্তু আমার এরকম হয়। আচ্ছা মুখতিয়ার, একটা কথা তুমি বলো। তুমি যখন অপরাধীকে এই কথাটা বুঝতে পারো, তাহলে তো তুমি ইচ্ছে করলেই সেই অপরাধীকে বাঁচিয়ে ভি দিতে পারো। তুমি তখন তার বিরুদ্ধে প্রমাণ সবই জানো। তাহলে সেগুলি সরিয়ে দিলে তো আর কাউকে ধরতে পারবে না। হুজুর, আঠার উপরে ভগবান আছেন, তিনি এই একমাত্র জানেন। আমি জেনে শুনে কোনোদিন অন্যায়ের পক্ষে নিইনি। আর যদি আমি করতাম তাহলে যেসব মরা মানুষ আমার সঙ্গে কথা বলে তারা কি আমার ছেড়ে দেবে? কালকেই তো কালকে কি হইয়াছে? বেনি মাধব একটু থতমত খেয়ে গেল। তারপর বলল, হুজুর, আপনি হাকিম, আপনার সামনে না 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 আমধাম বলা উচিত হবে না। কাল এক জায়গায় যেতে হয়েছিল আমাকে, ওই একজনের আমলা নিতে। এই আমি তার দিকে তাকিয়েছি, দেখলাম কি 4 জন গরিব চাষির মূর্তি সেই লোকটিকে ঘিরে দাঁড়িয়ে আছে। সবাই তার দিকে আঙুল দেখিয়ে বলছে এই উনি, এই উনি। আমি আর সে আমলা নিতে রাজি হলাম না হুজুর, কিন্তু সেই পক্ষ আমাকে ভয় দেখালো, জোর করে আমাকে সেই আমলা নিতে রাজি করালো। তা আজ রাতে সেই 4 জন মরা লোক ঘিরে তুললো আমাকে। ঘৃণার সঙ্গে বলতে লাগলো, তুমি আমাদের খুনিকে বাঁচাবে, তাকে বাঁচাবে। সেই জন্যই তো আমি মুখতারি করে আজ থেকে ছেড়ে দেবো হুজুর, সেই ঠিক করলাম। হাকিম সাহেব অবাক হয়ে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। তারপর বললেন, তুমি বলিলে যে সব সময় তোমার মাথা পিছা করে, তো এর জন্য চিকিৎসা করাওনি? অনেক করিয়েছি হুজুর, কিছুতেই সারে না। হাকিম উঠে দাঁড়িয়ে চিন্তিত ভাবে পায়চারি করতে লাগলেন ঘরের মধ্যে। হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বললেন, মুখতিয়ার, তোমার মঞ্জিরটা আমার চাই। হ্যাঁ, কি বলছেন হুজুর? আমার বন্ধু? তোমার
মঞ্জুরটা আমার চাই। বেনি মাধব হাঁ করে তাকিয়ে রইল। হাকিম বললেন, তুমি রোনাল্ডের নাম শুনেছ? মস্ত বড় ডাক্তার, কলকাতায় বসে সে মশার পেট থেকে ম্যালেরিয়া জীবাণু বার করিয়াছে। সে আমার বন্ধু আছে, তাকে আমি খবর পাঠিয়েছি। আগে তিনি এসে কি করবেন? শোনো, আমরা খ্রিস্টান, আমরা মানুষের মৃত্যুর পর আত্মার ঘুরে বেড়ানো কিংবা মারা মানুষের কথা বলা বিশ্বাস করি না। তোমার কেসটা খুব সম্ভবত প্যাথোলজিক্যাল। তোমার মাথার কারণের মধ্যে নিশ্চয় এমন কিছু আছে যে জন্য তুমি এসব কল্পনা করো। সেটা পরীক্ষা করে দেখতে হবে। তোমার মৃত্যুর পর তোমার মাথাটা কেটে ছিলে দেখতে হবে। হুজুর, কি বলছেন হুজুর? ভয় পাচ্ছ? তুমি মরিয়ে গেলে তো তোমার ব্যথা করবে না, ভয় কি আছে? হুজুর, আমরা হিন্দু, মৃত্যুর পর আমাদের সব আহ না করলে তার শান্তি হয় না। হয়তো দেহটা পুড়িয়ে তো নষ্ট করবে, তার চেয়ে বিজ্ঞানের উপকারের জন্য দিয়ে দাও। এর থেকে বিজ্ঞানে কোনো রহস্য বেরিয়ে যেতে পারে, তোমাকে দিতেই হবে মুক্তিয়ার। বেনি মাধব সেদিন কাঁপতে কাঁপতে বাড়ি ফিরল। কি সাংঘাতিক কথা! সাহেব তার মুন্ডু কেটে নিতে চায়। এই সাহেব যে গুয়ার, জ্যান্ত অবস্থাতেই কেটে নিয়ে যাবে কিনা কে জানে। সেদিন থেকে সাহেবের পেয়াদারা তার বাড়ি পাহারা দিতে লাগলো। দুদিন বাদে বেনি মাধব একেবারে শয্যাশায়ী, মরমর অবস্থা। রাতের দিকে বেনি মাধবের অবস্থা যখন খুব খারাপ হয়ে গেল, খবর পেয়ে হাকিম সাহেব দলবল নিয়ে হাজির হলেন, পাছে মূল্যবান মাথাটা আগুনে পুড়ে নষ্ট হয়। এদিকে এ খবর রটে গেছে যে সাহেব বেনি মাধবের দেহ পোড়াতে দেবে না। ম্লেচ্ছ ডাক্তাররা শরীরটা নিয়ে কাটা ছেঁড়া করবে। স্থানীয় হিন্দুরা খুব রেগে গেল। এটা তাদের ধর্মের অপমান। লাঠি সোটা নিয়ে তারা এগিয়ে এলো, কিছুতেই দেহ নিতে দেবে না। স্থানীয় মুসলমানরাও বলল, এটা ভারী অন্যায়, ভারী অন্যায়, সাহেবরা ধর্মে হাত দিচ্ছে। খুব গন্ডগোলের সম্ভাবনা দেখে জেলার ম্যাজিস্ট্রেটও এসে হাজির হলেন, সঙ্গে একজন ডাক্তার। সবাই মিলে ভিড় করে রইল বেনি মাধবের ঘরে। বেনি মাধব চোখ বুজে বিছানায় চিত হয়ে শুয়ে আছে, হাত দুখানা বুকের ওপর জোর করা। বিড়বিড় করে কি যেন বলছে, শোনা যায় না। একবার বুকের কাছে কান নিয়ে বোঝা যায় সে বলছে, আমি কখনো সমর্থন করিনি, ভগবান জানেন। ডাক্তার নাড়ি ধরে বসেছিল। একসময় হতাশ ভাবে ছেড়ে দিয়ে বলল, সব শেষ হয়ে গেল, সব শেষ। হাকিম সাহেব ব্যগ্রভাবে জিজ্ঞাসা করলেন, সব শেষ হইয়া গিয়াছে? ভালো করিয়া দেখো দেখটা। ডাক্তার আবার পরীক্ষা করে বললেন, না, দেহে প্রাণ নেই। হাকিম তখন বেনি মাধবের আত্মীয় স্বজনকে বললেন, আপনাদের যে ধার্মিক কাজ আছে ও সারিয়ে আনেন, আমি এই ডেড বডি নিয়ে যাব। বরফে ঢেকে রাখতে হবে,
ম্যাজিস্ট্রেট সাহেব বললেন, চার্লস, এ কাজটা কি ঠিক হবে? বেনি মাধবের ছেলে বললেন, না না, আমরা আমরা দেহ নিয়ে যেতে দেব না। আমি নিয়ে যাবাই। মুখতিয়ারের সঙ্গে আমার এ সম্পর্কে কথা হয়েছিল, ওর কোনো আপত্তি ছিল না। ঘরের মধ্যে একটা হৈ হৈ পড়ে গেল। কারো কথাই শোনা যায় না। মেয়েরা কান্নাকাটি করছে আর পুরুষরা চেঁচাচ্ছে। এই সময় বেনি মাধবের আবার চোখ খুলে গেল। ঘরের সবাই আঁতকে উঠল। ডাক্তার বলল, বাইজুব, বাইজুব। বেনি মাধব তীব্র চোখে তাকালো শুধু হাকিম সাহেবের দিকে। অন্যরকম গলার আওয়াজ, বেশ জোরে বলে উঠল, সাহেব, তুমি বাড়ি চলে যাও। ঘরের মধ্যে অনেকেই ভয় পেয়ে পালিয়ে গেল। একজন মহিলা অজ্ঞান হয়ে পড়ল, কিন্তু হাকিম সাহেব একটুও ভয় পেল না। কাছে এগিয়ে এসে বলল, মুখতিয়ার, তুমি বাঁচিয়ে আছো। বেনি মাধব আবার বলল, সাহেব, তুমি এখনই বাড়ি চলে যাও, একটু দেরি করো না। তোমার বাড়ির দারোয়ান মারা গেছে, তোমার ছেলে আর বউয়ের খুব বিপদ, শিগগিরই যাও। হাকিম সাহেব আর একটুও দেরি করলেন না, দৌড়ে বাইরে চলে এলেন। তার ঘোড়া দাঁড় করানোই ছিল। সেই গভীর রাতে ঘোড়া ছুটিয়ে চলে গেলেন বাড়ির দিকে। অন্যরাও গেল পেছন পেছন। একটু পরেই পর পর বন্দুকের শব্দ শোনা গেল। ততক্ষণে বেনি মাধব আবার মরে কাঠ, সমস্ত শরীর ঠান্ডা। সেই রাতে হাকিম সাহেবের বাড়িতে ডাকাত পড়েছিল। ডাকাতরা বাড়ির দারোয়ানকে মেরে বাংলোর ভিতরে ঢুকে মেম সাহেবকে আক্রমণ করতে যায়। মেম সাহেব তার ছেলেকে নিয়ে একটা ঘরে ঢুকে দরজা আটকে দিয়েছিল। ডাকাতরা দুমদাম শব্দে দরজা ভাঙার চেষ্টা করছে। ঠিক সেই সময় হাকিম সাহেব এসে পড়েন। আর একটু দেরি হলে বউ আর বাচ্চাকে বাঁচানো যেত না। একজন ডাকাত মরল, দুজন ধরা পড়ল। হাকিম সাহেব বেনি মাধব লস্করের দেহ কাটা ছেঁড়া করে আর দেখতে চাননি। তার বদলে নিজের খরচে বেনি মাধবের একটা মূর্তি তৈরি করিয়ে তার গ্রামে স্থাপন করে দিয়েছিলেন। তলায় লিখে দিয়েছিলেন শেক্সপিয়ারের একটা লাইন, স্বর্গে মর্তে এমন অনেক ব্যাপার আছে হোরেসিও, যা তুমি কল্পনাও করতে পারো না।